উচ্চারণ ক্ষেত্রে এগুলো হবে আমাদের একটা শব্দ দেওয়া থাকে সেটা উচ্চারণ করতে গেলে এইভাবে চেঞ্জ করতে হবে হাজিরাটা করে ফেলি সবাই হাজিরাটা দিয়ে দাও ওকে স্যার আচ্ছা স্পিকারটা বন্ধ রেখো সাউন্ড আসছে 301 প্রেজেন্ট স্যার 302 303 প্রেজেন্ট স্যার 304 305 প্রেজেন্ট স্যার 306 প্রেজেন্ট স্যার 307 প্রেজেন্ট স্যার 308 309 প্রেজেন্ট স্যার 310 স্যার 309 প্রেজেন্ট চামেলি হ্যাঁ দিয়েছি স্নেহা কি আছো 308 308 স্নেহা তো নাই আচ্ছা 310 সুমা প্রেজেন্ট স্যার জি স্যার আছি স্যার আসসালামু আলাইকুম স্যার আছি আমি আহ, স্যার 308 আছি আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা 304 ও আছে আচ্ছা 304 জয়াও আছে না জি ঠিক আছে, স্যার ঠিক আছে তাহলে আমি প্রীতিকে পাইনি 302 প্রীতি তো অনেকদিন ধরেই ক্লাস করে না তাই না করেই না স্যার হ্যাঁ হ্যাঁ 311 প্রেজেন্ট স্যার 312 প্রেজেন্ট স্যার 313 প্রেজেন্ট স্যার 314 314 কণামণি নাই লাইনে 315 স্যার কে 314 তোমার লাইনে আজকে কি হয়েছে 315 তামান্না প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার হ্যাঁ পেয়েছি 316 তাসফিয়া 14 আছি স্যার হ্যাঁ হ্যাঁ দিয়েছি কণামণি দিয়েছি তোমার লাইনে ডিস্টার্ব করছে কিন্তু আমি বুঝেছি তুমি আছো 317 প্রেজেন্ট স্যার বাহ আজকে দেখি সবাই উপস্থিত শুধু 302 বাদে সবাইকে পাচ্ছি ভেরি গুড 318 প্রেজেন্ট স্যার রিঙ্কি 319 319 জয়া 319 জয়া নাই 320 প্রেজেন্ট স্যার 321 ফারিতা 322 323 324 325 ওই এর মধ্যে আছে 326 প্রেজেন্ট স্যার 327 প্রেজেন্ট স্যার প্রেজেন্ট দিছে হ্যাঁ বিথি আক্তার দিয়েছি 328 নিজা 329 প্রেজেন্ট স্যার 330 স্যার প্রেজেন্ট স্যার 319 জয়া হ্যাঁ ঠিক আছে জয়া পেয়েছি তোমার লাইনে ডিস্টার্ব কিন্তু হ্যাঁ আমি দেখেছি তুমি আসছো 330 প্রেজেন্ট স্যার 331 প্রেজেন্ট স্যার 332 হাফসা 333 334 মাহিমা 334 মাহিমা নাই 335 336 প্রেজেন্ট স্যার 336 সিনথিয়া জি স্যার 337 সুমাইয়া আক্তার তানহা
কনমনি মিউট করো, কনমনি মিউট করো। 338, প্রেজেন্ট স্যার। 339, 339 আখি নাই, 340, প্রেজেন্ট স্যার। 341 সাবা, প্রেজেন্ট স্যার। 342 প্রেজেন্ট স্যার। আনিকা, 343, প্রেজেন্ট স্যার। 344 প্রেজেন্ট স্যার। প্রিয়াঙ্কা, তুমি আগের ক্লাসে ছিলে না, স্যার আমি ছিলাম। কিন্তু আমি তো তোমাকে খুঁজে পাইনি। স্যার ওই যে নেট প্রবলেম দিতেছিল তাই দেখতে পারি না, কিন্তু আমি ক্লাসে ছিলাম। ও আচ্ছা। 345, 345 নাই ফাতেমা। 346, প্রেজেন্ট স্যার। 347, 348, 349, 350 স্যার প্রেজেন্ট। মেহজাবিন, আচ্ছা। জি স্যার। আর 351, প্রেজেন্ট। স্যার 321 কারেন্ট চলে গেছিল তো স্যার প্রেজেন্টটা দিয়ে দিন 321 না, স্যার। হ্যাঁ লামিয়া হক ফারিতা, ঠিক আছে। আমি শেষ করি, ওটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ মুক্তা 307, হ্যাঁ দিয়েছি 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 দিয়েছি। ওকে আচ্ছা স্যার 351 প্রেজেন্ট স্যার। ইভা, হ্যাঁ 352 নাই, 353, 354 পুতুল, প্রেজেন্ট স্যার। আর কেউ আছো? আচ্ছা আর কেউ নেই। আমরা আজকে সেকেন্ড পেপার করব, 10ম অধ্যায়। তোমাদের কিন্তু কয়েকটা অঙ্ক কাজ দেওয়া ছিল, খেয়াল আছে নাকি? জি স্যার। আমার কিন্তু খেয়াল আছে। জি স্যার। জি স্যার করছি। 303 মিতা, জি স্যার। তুমি কি অঙ্কগুলো করেছো? স্যার আমি আপনাকে ইনবক্সে দিছি। ইনবক্সে না, তুমি মেসেঞ্জার গ্রুপে দাও। আর তাও দাও, সবগুলো একসঙ্গে দিও না, আমি সবার কাছ থেকে দেখবো তো। স্যার আমি তো আগেই আপনাকে দিয়ে দিয়েছি, মানে আপনার পার্সোনাল আইডিতে। এই বাড়ির কাজ এটা মেসেঞ্জারে হ্যাঁ। দিব, আমি সবাইকে নিয়ে দেখবো তো। আমি কত নাম্বার থেকে দিয়েছিলাম? 1 2 3 না, 1 আমি করে দিয়েছি, 2 3 2 3 4, তুমি 2 নাম্বারটা দাও। দিতে পারবা এখন? দেরি হবে? স্যার ছবি তুলে দেই, ওটা আমি ডিলিট করে দিচ্ছিলাম। ও আচ্ছা। সুমা, সুমা তুমি করেছো অঙ্ক? সুমা তুমি অঙ্কটা কি করেছো? মেহজাবিন তুমি অঙ্কটা করেছো? পুতুল তুমি কি সেই ক্লাসে ছিলা যখন আমি এই অঙ্কগুলো করিয়েছিলাম? ছিলা? পাঠাইছি। পুতুল তুমি ছিলা? জি স্যার ছিলাম। তুমি কি অঙ্ক করেছো? স্যার 4 নাম্বারটা করি নাই, আর 2টা করছি। তাহলে 2 তুমি নাম্বার, তাহলে তুমি 3 নাম্বারটা দাও আমাকে। আচ্ছা স্যার। তুমি আমাকে 3 নাম্বারটা দাও। আচ্ছা বিথি আক্তার 326, বিথি আক্তার অঙ্কটা করেছো?
জি না স্যার, আমি অ্যাসাইনমেন্ট করতেছিলাম এই কয়দিন, এই জন্য আমি অঙ্কটা করতে পারি নাই। তুমি ছেঁচড়া হয়ে গেছে। না না লামিয়া না স্যার, লামিয়া হক ফারিতা, তুমি কি অঙ্কটা করেছো ফারিতা? জি স্যার করেছি। তুমি 4 নাম্বারটা দাও। জি স্যার ওকে। 4 নাম্বারটা পাঠাও। আমি প্রথমে মিটারটা দেখছি। তোমরা দেখো মিতা কত সুন্দর করে অঙ্কটা করেছে। যারা বাড়ির কাজ করনি সে ছেঁচড়াটা দেখো কত সুন্দর করে অঙ্কটা করেছে। ও কিন্তু অ্যাসাইনমেন্ট করেছে, তারপরেও কিন্তু বাড়ির কাজ করেছে। ছেঁচড়াটা দেখো যারা বাড়ির কাজ করনি। আগে আমি একটু কোশ্চেনটা পড়ে নিই। 2 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের বিক্রয় একক দেওয়া ছিল 50,000, আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 5 টাকা, আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল 3 টাকা, আমাদের স্থায়ী ব্যয় দেওয়া ছিল 20,000 টাকা। তোমাদেরকে সবই শেখানো হয়েছে। তাহলে 1,20,000 টাকা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। 1,20,000 টাকা স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় 20,000 টাকা। 1,20,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য আমাদের প্রত্যাশিত মুনাফার পরিমাণ হচ্ছে 1,20,000। 1,20,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো। প্রয়োজনীয় বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো। এটা ছিল আমাদের 2 নাম্বার কোশ্চেন। আমরা এখন এই 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব। তোমরা দেখো এই 2 নাম্বার কোশ্চেনটা আমরা মিতার খাতায় দেখছি। ও কত সুন্দর করে অঙ্কটা করছে। ও লিখেছে দেওয়া আছে বিক্রয় একক 50,000। দেখছো সবাই? জি স্যার। একক প্রতি বিক্রয় মূল্য 5 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য 5 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 3 টাকা। স্থায়ী ব্যয় 20,000 টাকা। যে তথ্যগুলো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেগুলো সবার আগে সুন্দর করে তুলে নিতে হয়। আর প্রত্যাশিত মুনাফার পরিমাণ ছিল 1,20,000 টাকা। ঠিক যেভাবে আমি করেছি ও ঠিক সেভাবেই অঙ্কটা করেছে। এরপর দেখো একক প্রতি দত্তাংশ আমরা বের করে নিয়েছি। দেখো একক প্রতি দত্তাংশ বের করে নিয়েছে। একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমাদের একক প্রতি বিক্রয় মূল্যটা ছিল 5 টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 3 টাকা, তাহলে হবে 2 টাকা। সব সময় ডাটাগুলো তোলার পর আমরা কিন্তু কোশ্চেন থেকে এই জিনিসটা রেডি করে নেই। একক প্রতি দত্তাংশটা কিভাবে বের করে সেটা সবাই খেয়াল করবে। একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা আমরা বাদ দিয়ে দেই, তাহলে পেয়ে গেলাম 2 টাকা। আর দত্তাংশ অনুপাতটা হচ্ছে একক প্রতি দত্তাংশকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ, অথবা শুধু দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ করলেও হয়। 2 টাকাকে 5 টাকা দিয়ে ভাগ করলে হবে 0.40। ওর কিন্তু এই ডাটা বের করাটা ঠিক আছে। এবার এখান থেকে ও যেটা ক্যালকুলেশন করবে সেটা দেখো আমরা দেখছি। এই যে দেখো করেছে প্রয়োজনীয় বিক্রয় একক সমান সমান স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। বিক্রয় একক যখন বের করতে হয় তখন একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করতে হয়। তাতে আসছে এটা 70,000 একক, ঠিক আছে। আর প্রয়োজনীয় বিক্রয় টাকা স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইড বাই দত্তাংশ অনুপাত, এই দুইটা যোগ করে 0.4 দিয়ে ভাগ আসবে 3,50,000 টাকা। ভেরি গুড, তুমি মিতা অঙ্কটা খুব ভালো করেছো। থ্যাংক ইউ স্যার। তুমি 4 পাবা। মিতার রোল নাম্বার জানো কত? 303। 303।
আচ্ছা, এবার আমি দেখব পুতুলেরটা 354। পুতুলের কাছ থেকে আমি 3 নম্বর অঙ্কটা দেখতে চেয়েছিলাম। আমি পুতুলের 3 নম্বর অঙ্কটা দেখবো। ও অনেক সুন্দর করে অঙ্কটা করেছে, তোমরা সবাই খেয়াল করো। সবাই খেয়াল করো, আমি প্রত্যেকের কাছ থেকে বাড়ির কাজ চাই। সুন্দর করে অঙ্কগুলো করবে এবং অঙ্কগুলো আমরা ক্লাসে বসে একটা অঙ্ক করছি, ওই একই রকমের অঙ্ক আবার বাসার কাজ দিচ্ছি। আমার তো মনে হয় এর জন্য কোনো তোমাদের কোনো মানে ইয়ে দাও, মানে কি বলে এটাকে, যে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে করতে পারিনি এরকম কোনো আবদার তোমাদের করা উচিত নয়। কারণ অঙ্কগুলো করতে, এক একটা অঙ্ক করতে খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট সময় লাগে। আমি শেষ করে দেওয়ার সাথে সাথে টেবিল থেকে সব পড়ার বই খাতা গোছায় উঠতেই বাড়ির কাজগুলো করা হয়ে যায় সাথে সাথে। তাই এটার জন্য কোনো কিছুতেই তোমাদের বাধা সৃষ্টি হওয়ার কথা না। তাই যখন আমি ক্লাসে অঙ্কটা করাচ্ছি, আমি ক্লাস শেষ করার সাথে সাথে 1 ঘন্টাও সময় লাগবে না আমার বাড়ির কাজগুলো কমপ্লিট করতে। আমার মনে হয় পড়ার টেবিল থেকে বাড়ির কাজগুলো সাথে সাথে করে উঠলেই তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমি পুতুলের অঙ্কটা দেখছি 3 নাম্বার, তোমরা একটু 3 নাম্বার অঙ্কটার দিকে তাকাও। দেখো 3 নাম্বার অঙ্কটার মধ্যে আমাদের বিক্রয় একক দেওয়া ছিল 12,000 একক। একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 20 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া ছিল 12 টাকা। আর আমাদের স্থায়ী ব্যয়ের পরিমাণটা দেওয়া ছিল 72,000 টাকা। আমাদের 30,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ বের করতে হবে। খুব ভালো প্রশ্ন এবং একই ধরনের প্রশ্ন। আগেটা যে পারে সে এটাও পারে। আমি এখন পুতুলের অঙ্কটা চেক করছি, তোমরা দেখো অঙ্কটা করেছে। ও সর্বপ্রথমে যেভাবে আমি অঙ্কটা করেছিলাম, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে সুন্দর করে তুলে নিয়েছে। দেখো বিক্রয় একক 12,000, একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 12 টাকা। এরপর একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এটা কত টাকা পরিবর্তনশীল ব্যয়? 12 টাকা। স্থায়ী ব্যয় 72,000 টাকা। প্রত্যাশিত মুনাফা 30,000 টাকা। আমাদের এখন এখান থেকে যেটা বের করে নিতে হবে একক প্রতি দত্তাংশ। দেখো বিক্রয় মূল্য থেকে 12 টাকা পরিবর্তনশীল ব্যয় বাদ, তাহলে 8 টাকা হবে আমাদের একক প্রতি দত্তাংশ। আর দত্তাংশ অনুপাত, দেখো আমাদের ওই দত্তাংশ অনুপাত, এই দত্তাংশ অনুপাতটা কি ওর ঠিক হয়েছে? পুতুল, তুমি কিন্তু দত্তাংশ অনুপাতটা বের করতে পারোনি। পুতুল তুমি শুনছো? জি স্যার শুনতেছি। বলো দত্তাংশ অনুপাতটা কি? দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয় না? তোমার দত্তাংশটা তো 8 টাকা, দেখছো এই যেটা, আর তোমার বিক্রয় হচ্ছে 20 টাকা। তাহলে উপরে 8 টাকা, নিচে 20 টাকা হবে। তুমি তো 2 টাকাকে 20 টাকা দিয়ে ভাগ করেছো, 2 টাকা তুমি কোথায় পেলা? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় তো না। আমরা দত্তাংশ অনুপাতটা কিভাবে বের করি? দত্তাংশ অনুপাতটা কিভাবে বের করি? দত্তাংশ অনুপাতটা বের করি দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ করে। যে আইটেমের অনুপাত বের করা হবে তাকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়। তাহলে দত্তাংশ অনুপাত বের করতে হলে দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়। আমাদের দত্তাংশ তো তুমি একটু আগে বের করেছো, এই যে 8 টাকা, দেখছো? জি স্যার। তাহলে তুমি 8 টাকাকে 20 টাকা দিয়ে ভাগ করবা। 8 টাকাকে 20 টাকা দিয়ে ভাগ করলে তোমার এখানে দত্তাংশ অনুপাত আসবে 0.4। এই তাই না? 0.4 আসে না? অন্যরা যারা করেছো তারা বলো এই অঙ্কটার একক প্রতি দত্তাংশ 8 টাকা আর দত্তাংশ অনুপাতের পরিমাণটা কি 0.4 হবে না? হ্যাঁ স্যার। তাহলে দত্তাংশ অনুপাতটা হবে 0.4। তুমি কারেকশন করে নাও, পুতুল কারেকশন করে নাও। জি স্যার করতেছি। হ্যাঁ কারেকশন করে নাও।
তুমি তাহলে তোমার এই রেজাল্ট গুলো কারেকশন করে নাও। এখানে আমাদের প্রয়োজনীয় বিক্রয় এককটা হবে স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। তাতে বোধহয় প্রথম জবাবটা 12,750, এটা টাকা না একক। হ্যাঁ 12,750 একক, এটা বোধহয় ঠিক আছে। দেখো তো এই রেজাল্টটা ঠিক আছে না? ওর অনুপাতটা ভুল গেছে বলে নিচেরটা ঠিক হয়নি। ওর বোধহয় প্রথমটা ঠিক আছে। প্রয়োজনীয় বিক্রয় একক 72,000 যোগ 30,000 ভাগ হচ্ছে একক প্রতি দত্তাংশ হচ্ছে 8 টাকা। তাহলে আমাদের একক প্রতি দত্তাংশ হচ্ছে 8, তাহলে আমাদের ভাগ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে 12,750 একক। ওর এই রেজাল্টটা ঠিক আছে, কিন্তু বিক্রয়ের টাকাটাও ঠিক নাই। বিক্রয় টাকাটা 0.4 দিয়ে ভাগ করতে হবে। 0.4 দিয়ে ভাগ করলে কত রেজাল্ট হয় বলো তো সবাই? 1,02,000 কে 0.4 দিয়ে ভাগ করলে কত হয়? যাই হোক, স্যার 2,55,000। 2,55,000 টাকা হবে। পুতুলের ওই জিনিসটা খালি ভুল হয়েছে, এছাড়া মোটামুটি পারছে। তবে তোমাকে এই বাড়ির কাজের জন্য আমি 2 দেব। এরপর আমি চেয়েছিলাম কার কাছ থেকে? ফারিতার কাছে চেয়েছিলাম 4 নাম্বার অঙ্কটা। তোমরা দেখো ফারিতা যে জি, অঙ্কটা স্যার। করেছে, আমরা আগে কোশ্চেনটা পড়ে নিই। 4 নম্বরে বলছে আমাদেরকে বিক্রয় একক 30,000, একক প্রতি বিক্রয় মূল্য 8 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 3 টাকা, স্থায়ী ব্যয়ের পরিমাণ 1 লক্ষ টাকা। 75,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো। একই ধরনের প্রশ্ন যে প্রশ্নগুলো আগেগুলোতে ছিল, যাতে এই জিনিসগুলো করতে করতে হাতটা একদম ফ্রি হয়ে যায়। তো চলো এই 4 নাম্বার অঙ্কটা ফারিতা কিভাবে করেছে একটু দেখি। দেওয়া আছে বিক্রয় একক 30,000, একক প্রতি বিক্রয় মূল্য 8 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 3 টাকা, স্থায়ী ব্যয় 1 লক্ষ টাকা, আর প্রত্যাশিত মুনাফা 75,000 টাকা। এই তথ্যগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর এখান থেকে আমরা দুটো জিনিস বের করে নেই। একটা হচ্ছে একক প্রতি দত্তাংশ, যারা ভালো মতো করনি বা পারোনি এখনো পর্যন্ত বা ক্লাসে ছিল না, তারা খেয়াল করো, একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিলেই আমরা একক প্রতি দত্তাংশটা পেয়ে যাই, সেটা হলো 5 টাকা। আর দত্তাংশ অনুপাত হচ্ছে দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ করতে হয়। আমাদের একক প্রতি দত্তাংশ 5 টাকা আর আমাদের বিক্রয় এককটা ছিল 8 টাকা। দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ করলে 0.625, এটা হবে হচ্ছে আমাদের দত্তাংশ অনুপাত। এই দুটো মান আমরা আগে রেডি করে নেই, নিয়ে এবার আমরা সুন্দর করে প্রয়োজনীয় বিক্রয় এককটা বের করি। স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। আমাদের স্থায়ী ব্যয়টা ছিল 1 লাখ, প্রত্যাশিত মুনাফাটা 75,000, আর একক প্রতি দত্তাংশ আমরা 5 টাকা বের করেছিলাম। তাতে 35,000 একক চলে আসছে, ওর জবাবটা ঠিক আছে। আর প্রয়োজনীয় বিক্রয় টাকা স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত। স্থায়ী ব্যয় 1 লক্ষ প্লাস প্রত্যাশিত মুনাফা 75,000, আর এই দুটাকে যোগ করে 0.625 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2,80,000 টাকা। দারুণ হয়েছে। ফারিতা না 321। হ্যাঁ, জি, স্যার। তুমি বাড়ির কাজটা অনেক সুন্দর করে করেছো। আর আদিবা তুমি পাঠিয়েছো, তুমি অঙ্কটা করেছো, দেখেছো তো, তুমি অনেক সুন্দর করে অঙ্কটা করেছো। তোমারটা একটু দেখে দেই, যেহেতু তুমি পাঠিয়েছো। তোমার 2 নম্বর অঙ্কটা বিক্রয় পরিমাণ বের করেছো 2 টাকা, দত্তাংশ অনুপাত 0.4, ঠিক আছে। আর প্রয়োজনীয় বিক্রয় একক 70,000 একক, ঠিক আছে। আর প্রয়োজনীয় বিক্রয় টাকা, এটাকে অনুপাত দিয়ে ভাগ করলে হয়েছে 3,50,000, ঠিক আছে। 3 নাম্বারটা আদিবা অনেক সুন্দর করে অঙ্কটা করেছে। বিক্রয় একক 12,000, 20 টাকা, 12 টাকা, 72,000, 30,000,
8 টাকা 0.4। হ্যাঁ, এই যে যেটা ভুল করেছিলাম পুতুল, দেখো আদিবা এটা কত সুন্দর করে অঙ্কটা করেছো, ঠিক আছে। আর প্রয়োজনীয় বিক্রয় একক 12,750 একক, এটা তোমার ঠিক আছে। আর এটা টাকার পরিমাণটা 2,55,000, রাইট। অনেক সুন্দর করে করেছো অঙ্কটা, তোমাদের যারা করেছো আসলে অনেক সুন্দর করে করেছো। এখানে আদিবাও, যদিও তোমার কাছে আমি চাইনি তবুও তোমাকে আমি 4 দিব, তুমি অনেক সুন্দর করে বাড়ির কাজটা করেছো। আর ফারিতা 321, তুমিও 4 পাবে। আমরা গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম এই 10ম অধ্যায়ের আমাদের টোটাল আলোচনাটা ছিল 2 ভাগে বিভক্ত। যদি আমি তোমাদের সামনে এখনো শীটটা আনি, তাহলে তোমরা দেখো, যখন আমি তোমাদের সঙ্গে 10ম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তখন আমি শুরুতে লিখেছিলাম পার্ট এ, দেখেছো? তার মানে আমি আমার আলোচনার প্রথম অংশে আছি এখনো। আর সেই পার্ট এর আলোচনা থেকে আমরা প্রথমে স্থায়ী ব্যয়টা চিনেছিলাম। স্থায়ী ব্যয় জিনিসটা কি? স্থায়ী ব্যয় সবসময় আমরা মোট অ্যামাউন্টটা ব্যবহার করব, একক প্রতি নয়। পরিবর্তনশীল ব্যয়টাকে আমরা চিনেছিলাম। পরিবর্তনশীল ব্যয়ের আমরা মোট অ্যামাউন্টটা ব্যবহার করব না, সবসময় আমরা একক প্রতিটা ব্যবহার করব। এরপর আমি স্থায়ী ও পরিবর্তনশীল ব্যবহার করে যে জিনিসগুলো জানবো সেইগুলোর নাম লিখেছিলাম, এদের সঙ্গে পরিচিত হয়েছিলাম। এরপরে আমরা সর্বপ্রথমে মুনাফাটা বের করা শিখেছি। মুনাফা বের করার জন্য কয়েকটা অঙ্ক আমরা করেছিলাম। এরপরে দেখো আমরা কয়েকটা সূত্র শিখেছি। এরপর আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করা শিখেছিলাম, সমচ্ছেদ বিন্দু যেটাকে বলি। সমচ্ছেদ বিন্দু বের করার জন্য কয়েকটা অঙ্ক আমরা করেছি। আর সর্বশেষ আমরা গতদিন যেটা করলাম, প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় টাকা। আর এটা শেখার পর আমি তোমাদেরকে 4টা অঙ্ক দিয়েছি, একটা অঙ্ক আমি করে দিয়েছিলাম। তো এই পর্যন্ত আলোচনাটা ছিল আমাদের প্রথম অংশের আলোচনা। আজকে আমরা আলোচনা শুরু করব আমাদের পার্ট বি এর আলোচনা। আমাদের পার্ট এর আলোচনা এই 4 নম্বর অঙ্ক পর্যন্তই ছিল। আর আজকে আমরা পার্ট বি এর আলোচনাটা শুরু করব। এই যে দেখো আমাদের পার্ট বি এর আলোচনা, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। পার্ট বি এর আলোচনার মধ্যে আমাদের কি বিষয় রয়েছে একটু ভালো করে আমি শিখে নেই, তোমরা ভালো করে একটু শিখে নাও। দেখো আমি 1 নম্বরে যে পয়েন্টগুলো লিখেছি। কথা খুব আস্তে আস্তে শোনা যায়। আমার কথা খুব আস্তে শোনা যায়? সবাই কি জি আস্তে স্যার। শুনছো? সবাই কি আস্তে শুনছো? না স্যার, সবাই কি আস্তে শুনছো নাকি শুধু ওই আস্তে শুনছে? তোমার সুমা? স্যার না, ঠিকঠাকই তো শোনা যায়। রিয়া তোমরা শুনতে পাচ্ছ না? তাহলে সুমা তোমার বোধহয় লাইনে কোনো প্রবলেম আছে। আচ্ছা আমি আস্তে আস্তে বলছি, মানে যাতে আস্তে আস্তে শোনা গেলেও তোমরা মোটামুটি জিনিসটা বুঝতে পারো। আজকে আমরা পার্ট বি এর আলোচনা শুরু করছি। পার্ট বি এর আলোচনার মূল বিষয় ছিল কি কি? এখানে পার্ট বি এর আলোচনার প্রথম অংশ আজকে আমি তোমাদেরকে 3টা পয়েন্ট শেখাবো। আর এই 3টা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদেরকে কথাগুলো একটু মনে রাখতে হবে। দেখো 1 নম্বরে আমি লিখেছি বিক্রয়কে 2 ভাগে ভাগ করা হয়। তার মানে আমরা যে 10ম অধ্যায়টা করছি, এখানে আমাদের একটা মোট বিক্রয় আছে, কিন্তু আমরা সেই মোট বিক্রয়কে 2টা ভাগে ভাগ করছি। তোমরা মনে রাখবা, যার একটা অংশের নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, আর একটা নাম হচ্ছে নিরাপত্তা প্রান্তর বা মার্জিন অফ সেফটি। আগে নাম দুটোকে ভালো করে তোমরা চিনে নাও। বলতো আমরা বিক্রয়কে কয় ভাগে ভাগ করেছি? আমরা বিক্রয়কে 2 ভাগে ভাগ করেছি। আমি যদি বলি বিক্রয় কয় ভাগে বিভক্ত, তোমরা বলবা বিক্রয়টা 2 ভাগে বিভক্ত। একটা অংশকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, আর একটা অংশকে আমরা বলি নিরাপত্তা প্রান্তর বা মার্জিন অফ সেফটি। তোমরা ভালো করে একটা কথা শুনে নাও, ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিন্দু মানে হলো এই বিক্রয় করলে আমাদের কোনো লাভও হয় না, কোনো লসও হয় না, তাই না? তাকে তো আমরা সমচ্ছেদ বিন্দু বা বিক্রয় বলি। তাহলে সমচ্ছেদ বিন্দু বা বিক্রয় পর্যন্ত যদি আমরা বিক্রয় করি, আমাদের কোনো লাভও হবে না, আমাদের কোনো লসও হবে না। কিন্তু বলতো আমাদের ব্যবসায় লাভ করা দরকার না? আর ব্যবসা যদি লাভ করার দরকার হয়, তাহলে আমাদেরকে বিক্রয় করতে হবে সমচ্ছেদ বিন্দু থেকে বেশি পরিমাণে। আর সমচ্ছেদ বিন্দু থেকে যতটুকু বেশি আমরা বিক্রয় করি, ওইটাকে আমরা বলি নিরাপত্তা প্রান্তর বা মার্জিন অফ সেফটি। তোমরা কি
আমার কথাটা বুঝতে পারছো? ধরো ধরো আমরা সাধারণত 10,000 একক মাল বিক্রি করলে আমাদের সমুচ্ছেদ বিন্দু হবে। আমি ধরে নিলাম 10,000 একক মাল বিক্রি করলে আমাদের সেটা সমুচ্ছেদ বিন্দু হবে। এখন যদি আমি 15,000 মাল বিক্রি করি তাহলে বলো তো 10,000 পর্যন্ত যদি সমুচ্ছেদ বিন্দু হয় তাহলে বাকি 5,000টা কি নিরাপত্তা প্রান্তর হবে না? তোমরা কি সবাই আমার কথাটা বুঝতে পারছো? আমি বলছি যে বিক্রয়টা দুই ভাগে বিভক্ত। এই বিক্রয়ের একটা অংশকে আমরা বলি ব্রেক ইভেন বা সমুচ্ছেদ বিন্দু। বিক্রয়ের আরেকটা অংশের নাম হয়ে যাবে তাহলে নিরাপত্তা প্রান্তর বা মার্জিন অফ সেফটি। আমি যদি বলি যে তোমার সমুচ্ছেদ বিন্দুটাকে চেনো কিন্তু নিরাপত্তা প্রান্তরকে চেনো না, তাহলে আমি বলবো তোমরা এইভাবে চিনে নাও যে আমরা যদি মোট 20,000 মাল বিক্রয় করি তার মধ্যে 15,000 পর্যন্ত যদি আমাদের সমুচ্ছেদ বিন্দু হয় তাহলে অতিরিক্ত কতটুকু বিক্রয় করেছি আমরা? 5,000। তাহলে সমুচ্ছেদ বিন্দু থেকে অতিরিক্ত যে বিক্রয়টুকু হয় সেই অতিরিক্ত বিক্রয়টুকুকে আমরা মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্তর বলি। তোমরা কি নিরাপত্তা প্রান্তরটা চিনছো? তোমরা কি সবাই নিরাপত্তা প্রান্তর কাকে বলে তোমরা কি বুঝছো? মার্জিন অফ সেফটি কাকে বলে? মার্জিন অফ সেফটি কাকে বলে? তোমরা দেখো ব্রেক ইভেন পয়েন্ট বা সমুচ্ছেদ বিন্দু হচ্ছে বিক্রয়ের একটা অংশ। সমুচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে বিক্রয়ের একটা অংশ। তবে এই পরিমাণ পণ্য বিক্রয় করলে আমাদের কোনো লাভও হয় না, কোনো লসও হয় না। তাই সমুচ্ছেদ বিন্দুর মধ্যে কখনোই কোনো মুনাফা থাকে না। কিন্তু আমরা যদি মুনাফা করতে চাই তাহলে বিক্রয়টাকে সমুচ্ছেদ বিন্দু থেকে আরো বেশি পরিমাণের পণ্য বিক্রয় করতে হবে। সমুচ্ছেদ বিন্দু থেকে আমরা যতটুকু বেশি পণ্য বিক্রয় করি ওই অতিরিক্ত বিক্রয়টুকুকে বলা হয় মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্তর। তাহলে নিরাপত্তা প্রান্তর কাকে বলে? ব্রেক ইভেনের থেকে অতিরিক্ত বিক্রয় মূল্যকে আমরা মার্জিন অফ সেফটি বলি। ব্রেক ইভেনের থেকে অতিরিক্ত যে বিক্রয়টা থাকে সেই বিক্রয়কে আমরা মার্জিন অফ সেফটি বলি। তোমরা কি মার্জিন অফ সেফটি চিনেছো? জি স্যার। তাহলে তোমরা একটা কথা আমাকে বলো, সবাই ভালো করে চিন্তা করে দেখো, সবাই ভালো করে চিন্তা করো। মোট বিক্রয় যদি 2 লাখ টাকা হয় তার মধ্যে ব্রেক ইভেনটা যদি 1,80,000 টাকা হয় তাহলে মার্জিন অফ সেফটিটা কত? আদিবা 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 লাইনে আসো। জি স্যার। মোট বিক্রয় যদি 2 লাখ হয় আর ব্রেক ইভেন যদি 1,80,000 হয় তাহলে মার্জিন অফ সেফটি কত হবে? স্যার 20,000। ভেরি গুড। পুতুল সামনে আসো। পুতুল লাইনে আসো। জি স্যার। বলো মোট বিক্রয় যদি 1,50,000 হয় আর ব্রেক ইভেনটা যদি 1 লক্ষ টাকা হয় তাহলে মার্জিন অফ সেফটি কত? স্যার আমি তো বুঝি নেই। আমি বলছি মোট বিক্রয় যদি 1,50,000 হয় আর ব্রেক ইভেন বা সমুচ্ছেদ বিন্দু যদি 1 লক্ষ টাকা হয় তাহলে মার্জিন অফ সেফটি কত? তার মানে তুমি পারছো না। হ্যাঁ তুমি পুতুল একটু ভালো করে শোনো। মোট বিক্রয়টা 2 ভাগে বিভক্ত, যার একটা অংশকে আমরা বলি ব্রেক ইভেন বা সমুচ্ছেদ বিন্দু আর এর অপর অংশটুকুকে আমরা বলি মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্তর। তুমি বুঝছো? তাহলে বিক্রয়টা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা অংশকে আমরা বলি ব্রেক ইভেন বা সমুচ্ছেদ বিন্দু আর একটা অংশকে আমরা বলি মার্জিন অফ সেফটি। তো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যে বিক্রয়ের মধ্যে কোনো লাভও হয় না, কোনো লসও হয় না, সেই বিক্রয়কে আমরা বলি ব্রেক ইভেন। আর বাকি যে অংশটুকু আছে যেটাকে আমরা বলি মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্তর, এটার মধ্যে কিন্তু মুনাফা থাকে। কারণ আমরা ব্রেক ইভেন পর্যন্ত কোনো লাভ করি না, কোনো লস করি না। কিন্তু লাভ না করলে তো আমাদের ব্যবসা চলবে না। তাই লাভ করার জন্য ব্রেক ইভেনের থেকে বেশি পরিমাণের পণ্য বিক্রয় করতে হয়। তাই ব্রেক ইভেনের থেকে যতটুকু বেশি পণ্য আমরা বিক্রয় করি ওই অতিরিক্ত বিক্রয়টাকে আমরা বলি মার্জিন অফ সেফটি। অতিরিক্ত বিক্রয়টাকে আমরা বলি মার্জিন অফ সেফটি। তাই আমি তোমাকে বলেছিলাম যদি 1 লক্ষ টাকা মোট বিক্রয় হয়, 1,50,000 টাকা যদি মোট বিক্রয় হয়, এর মধ্যে ব্রেক ইভেন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে এর অতিরিক্ত বিক্রয়টুকুকে
অতিরিক্ত বিক্রয়টুকু কত আছে? 50,000 আছে না? জি স্যার। তাহলে এই অতিরিক্ত 50,000 টাকাকে আমরা বলবো নিরাপত্তা প্রান্তর বা মার্জিন অফ সেফটি। পুতুল তুমি বুঝছো? জি স্যার। তাহলে আবার শোনো, মোট বিক্রয়ের মধ্য থেকে যতটুকু ব্রেক ইভেন বাকি অংশটুকুকে মার্জিন অফ সেফটি বলা হয়, মনে থাকবে? মোট জি, বিক্রয়ের স্যার। মধ্যে যতটুকু ব্রেক ইভেন বাকি অংশটুকুকে মার্জিন অফ সেফটি বলা হয়। তাহলে তুমি এবার আমার আরেকটা প্রশ্নের জবাব দাও, যদি মোট বিক্রয় 1 লাখ টাকা হয় আর ব্রেক ইভেন যদি 70,000 টাকা হয়, তাহলে মার্জিন অফ সেফটি কত? 70,000। মোট বিক্রয় যদি 1 লাখ টাকা হয় আর ব্রেক ইভেন যদি 70,000 হয়, তাহলে মার্জিন অফ সেফটি কত? 1 লাখ 30,000। 30,000। দেখছো?